পৌঁছে গেছি বকখালি সি বিচে। বকখালি তো চলে এলাম, এবার এসে থাকবো কোথায় কম টাকার মধ্যে। ও এমন এক জায়গায় যাচ্ছি, মিডিলে সমুদ্র, তারপরে চর, তারপর আবার সমুদ্র। সমুদ্র আবার হবে। খাবারের টেস্টে কিরকম আছে রে? ডালটা দিয়ে খেলাম, ভালোই লাগছে। এখানটা অক্টোপাস রয়েছে, এইখান থেকে তো দারুণ লাগছে। বাড়িটি কতটা বছর পুরনো তাহলে ভাবো। হচ্ছে কার্গিল সি বিচ, তবে লাগছে তো লাল কাঁকড়া ধরে যাচ্ছে। তো এখন রয়েছি ফ্রেজারগঞ্জ মৎস্য আড়তে। এই নদী থেকে আমরা বঙ্গোপসাগর দিয়ে জম্বুদ্বীপ যাব। এই বড় লঞ্চে করে এই টোটাল বঙ্গোপসাগরে ঘোরার মজাটা কিন্তু আলাদা। যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ানক। যাতে লালগঞ্জ ঘুরলাম। নমস্কার সকলকে, ঘড়ি কাটার সময় এখন ভোর 3:40। তো সকলকে গুড মর্নিং বলি। আজকে আমাদের গন্তব্যের জায়গা রয়েছে বকখালি। এই যে আমাদের টোটো বলার ছিল, আর এই টোটো করেই আমরা এখন কল্যাণীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে চলে আসলাম কল্যাণী স্টেশনে। আর এসে একটা চা নিয়ে নিলাম সকালবেলা খালি পেটে। এবারে আমার যাত্রা করার অভ্যাস নেই। আর কল্যাণী স্টেশনের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিলাম। একদম ডাইরেক্ট নামখানার টিকিট 35 টাকা করে পড়েছে। চলে এসছে এদিকে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যাত্রায় আমরা টোটাল রয়েছি, আমাকে নিয়ে 6 জন। ওটা সেলফি তুলতে ব্যস্ত। এদিকে রয়েছে আমার ভাই রয়েছে, রাজু রয়েছে, বিপুলকে তো আগের ট্রিপে দেখেছো। এই নতুন ট্রিপে সামিল হয়েছে উজ্জ্বল আমার ভাই, আর হচ্ছে এদিকে গৌর। অবশেষে 4:45-এ আমাদের ফার্স্ট ট্রেন শান্তিপুর লোকাল ঢুকলো। মেন জায়গায় পৌঁছে যেতে কত সময় লাগবে সেটা এখনও বলা যাচ্ছে না। আমাদের ফার্স্ট ট্রেন যেটা 5:55 ধরার কথা সেটা তো পাবোই না। এখন যেটা হচ্ছে 7:14-তে, সেই ট্রেনটা হয়তো শিয়ালদা থেকে ধরতে হতে পারে। আরে না, সকালবেলা সবই ভ্যান্ডার। চলো চলো বসো বসো। তো মোটামুটি ট্রেন তো আমাদের ফার্স্ট ট্রেন মোটামুটি 25 থেকে আধা ঘন্টা লেট করে ঢুকলো কল্যাণী স্টেশনে। আর কল্যাণী স্টেশন থেকে আরও 2 মিনিট পর ছাড়লো ট্রেন। তো এখন এই ট্রেন টোটাল সম্পূর্ণরূপে যেতে হবে শিয়ালদাতে। শিয়ালদা থেকে তারপরে আমাদের ধরতে হবে লক্ষ্মীকান্তপুর ট্রেন। তো সকালের ট্রেন, আর সকালের ট্রেন এইভাবে কিন্তু সমস্ত সবজিগুলো যায় কলকাতার দিকে। দাও লেমন টি দাও। কত? 5 টাকা দাও লেমন টি। যাত্রাপথে লেমন টি খাওয়া দরকার। ভাই 5 টাকা দেওয়া সম্ভব আমাদের শিয়ালদা লাইনে, রান্না কিন্তু কোনোদিনই সম্ভব না। বাইরে গেলে নর্মালি চা 10 টাকা থেকে 15 টাকায় কোনো জায়গা আছে 20 টাকাও, কিন্তু 5 টাকায় এক কাপ চা। কম খরচার জন্য লেমন টি খায়। সবাইকে স্পন্সর আমি করলাম। 5 টাকা পাও চা খেলো, ওইদিকে আরো 2 জন আছে 5 টাকা পাও চা। ক্যামেরাম্যান তো খেলোই না। আমার 5 টাকাটা জমা থাক, ওইটা ঠিক আছে। সকালবেলা এই ফাঁকা ট্রেনে জার্নি করার মজাই কিন্তু একটা আলাদা। আর ট্রেনটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ফাঁকাই রয়েছে, নিরিবিলি যাওয়া যায়। আর এরপরের ট্রেনগুলো তো অফিস টাইম পড়ে যায়, যার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। তো অবশেষে ট্রেন এসে থামলো হচ্ছে শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে এখন শিয়ালদা সাউথ সেকশনে যেতে হবে। তো চলো দেখি। 55 নামখানা লোকাল পাবো কিনা সেটা বলতে পারছি না। অ্যাপে দেখলাম যে এখনও ট্রেনটা রয়েছে, কিন্তু কি হবে জানি না। আর সকালের ব্যস্ততম শিয়ালদা স্টেশন, ট্রেনটা পেলাম না। ট্রেনে ঢুকলাম, আমরা স্টেশনে ঢুকলাম, আর মোটামুটি 2 মিনিট আগে ট্রেনটা ছেড়ে গেল। এখন আর কিছু করার নেই, 7:14 ট্রেনটা ধরতে হবে। ট্রেন দিল হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্মে, D18 7:14-তে। কি লেভেলের ভিড়! কলকাতার সময় 6:47, আর নামখানা লোকাল আগে ঢুকলো। কাটায় ঘড়িতে সময় 7:14, একদম শিয়ালদা থেকে ছাড়লো ট্রেন নামখানার উদ্দেশ্যে। এবার বলি শিয়ালদা থেকে কোন কোন ট্রেন মোটামুটি নামখানা পর্যন্ত যায়। তো শিয়ালদা থেকে যদি ডাইরেক্ট নামখানা ট্রেনের সার্চ করো তাহলে তোমরা দেখবে যে 2টো ট্রেন রয়েছে সারাদিনে। কিন্তু শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর মালদা কিন্তু পর্ব অনেকগুলো ট্রেন রয়েছে। আর আমরা যেহেতু 7:14 ট্রেনটা ধরেছি, এইখান থেকে টোটাল নামখানা পর্যন্ত স্টেশন হচ্ছে 34টা স্টেশন। সময় মোটামুটি লাগবে
3 ঘন্টার মতো। এবার এই সম্পূর্ণ যাত্রাটা আমাদের এভাবেই করতে হবে। জানি এই ট্রেনে অনেক সময় বসে থাকাটা একটু মুশকিল, তার মধ্যে মিডিলে শুধু লক্ষ্মীকান্তপুর দাঁড়াবো। এখানটা মোটামুটি 10-15 মিনিটের মতন এখানটা মানে হল্ট করবে, তারপর আবার ট্রেন মোটামুটি নামখানার উদ্দেশ্যে রওনা দেবে। ঘড়িকাটায় 9:10 আর ট্রেন এসে থামলো লক্ষ্মীকান্তপুর। এখানটা এসে মোটামুটি 10 থেকে 15 মিনিট ট্রেন হল্ট করবে, তারপরে কিন্তু এখান থেকে আবার নামখানার দিকে রওনা দেবে। দেখতে পার করছি আমরা কাকদ্বীপ স্টেশন পার করলাম, এরপর আর একটা স্টেশন রয়েছে সেটা হচ্ছে ঘাট। তো তারপরে রয়েছে নামখানা। তো নামখানা স্টেশন পার করার পরে মোটামুটি আমরা তার গন্তব্যের জায়গায় পৌঁছাবো। নামখানা বাপরে অনেকটা খাড়াই। ও মোটামুটি চলে আসলাম নামখানা স্টেশনে। আর এইখান থেকে ট্রেন লাস্ট যাবে হচ্ছে ওই তোমার আবার ফিরে যাবে শিয়ালদাতে, এটা লাস্ট। আর এখান থেকে একটু মুখ টুক এখন ধুয়ে নিই। তারা হচ্ছে বকখালি একদিনে ঘুরে মানে ধরুন পরের দিন যাবে তোমরা, তারা কিন্তু এই ট্রেনটা ধরে আবার কিন্তু শিয়ালদা যেতে পারো। এটা এখন শিয়ালদার উদ্দেশ্যে আবার রওনা দেবে। আমরা ঠিক স্টেশনের বাইরে যাব, এখন বাইরে গিয়ে তারপরে এখান থেকে বাইরে থেকে দেখি টোটো অটো কী রয়েছে, কীরকম খরচা হবে সেটা তুলে ধরবো। হচ্ছে নামখানা স্টেশনের বাইরের দিকটা, আর ঠিক এদিক থেকে বেরিয়ে এসে সামনের দিকে গিয়ে আমাদের টোটো কিংবা অটো এবার রিজার্ভ করতে হবে। যেহেতু 6 জন, তো 6 জন রিজার্ভ করে নিলে ভালো হবে। আচ্ছা, এইখানটা প্রচুর অটো টোটো রয়েছে। এগুলোতে কোনো তোমরা বকখালি বা মৌসুমী দিকে ডাকছে সেদিকেও যেতে পারো। ওই যে স্টেশনের রাস্তা ওইখান থেকে আসলে তোমাদের হচ্ছে 50 টাকা 60 টাকা ভাড়া দিতে হবে। আর এই যে অটোটা যাচ্ছি আমরা, এটা বলছে দাদা বলছে 30 মিনিটের মধ্যে আমাদের পুরো একদম বকখালিতে পৌঁছে দেবে। মহেন্দ্রা মানে রকেট অটো এই অটো করেই আমরা যাবো। এখন 40 টাকা করে আমাদের ভাড়া পড়ছে। চলো এবার যাওয়া যাক। চলেছি একদম বকখালি উদ্দেশ্যে। প্রচুর অটো টোটো রয়েছে এখানটায়। বলতে যে গাড়িটা যাচ্ছে এটা কিন্তু অনেক ফাস্ট বলা যেতে পারে, যে অনেকটা দ্রুত চলছে। এখন বাজে হচ্ছে 11:07 আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড যাই বলো। এইখানটা ঠিক আধা ঘন্টা 35 মিনিট পরে সে নামলাম। আর এইখান থেকে ঠিক আশেপাশে অনেক হোটেল রয়েছে, হলিডে হোম আবার সেটা রয়েছে এটা। আর এদিকে আর সাইডে আউটসাইডে অনেক কিছু রয়েছে। যে বকখালি বাস স্ট্যান্ড এইখানটায় কিন্তু নামতে হবে, নেমে তারপরে এখান থেকে তোমরা অনেক আশেপাশে হোটেল পেয়ে যাবে। বকখালি তো চলে এলাম, এবার এসে থাকবো কোথায়, কম টাকার মধ্যে একটু কম খরচের মধ্যে হোটেল নেবো কোথায়। তো চলো এবার আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা তোমার সামনে তুলে ধরি। আচ্ছা, ওই দিকটা থেকে আমরা এসেছি আর ওদিক হচ্ছে হোটেল। আর এদিকে ঠিক সামনে দেখো এখানটায় হোটেল জীবনসাথী নাম্বারটা দেওয়া রয়েছে। আমি তবুও নাম্বার একবার ডিসপ্লে দিয়ে রাখবো। আর ঠিক এইদিকে রাস্তার ঠিক বাঁ দিক থেকে নেমে গেছে, এটা হচ্ছে জীবনসাথী হোটেল। এবার একটু চলো রুমগুলো দেখাই। আমরা রুম নিয়েছি নিচতলাতে, আগে চলো উপরতলাতে তোমাদের দেখো। ফার্স্ট ফ্লোরে চলে আসলে এখানে দেখো রুম নম্বর 5 রয়েছে। এই 5 নম্বর রুমে যদি তোমরা দেখো, এটা কিন্তু একটা বড় বেডরুম। আর এই রুমে কিন্তু টোটাল চাইলে তোমার 6 জন থাকতে পারবে। দেখো এখানটায় দেওয়া হচ্ছে 1 2 3 4টে, এটার মধ্যে 4টে বালিশ, আর এইটার মধ্যে রয়েছে 2টো বালিশ, মানে অনায়াসে তোমরা 6 জন থাকতে পারবে। তো সেইখানটায় তোমরা চাইলে অ্যাডজাস্ট করে আরও একজন হয়তো 7 জন থাকতে পারো। সেই ক্ষেত্রে কাকু বলেছে আর একটা এক্সট্রা বালিশ দিয়ে দেবে, তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। সামনে এইখানটা একটা মিরর রয়েছে, এইখানটা একটা টেবিল রয়েছে, আর এদিকে চেয়ার রয়েছে। যদি বাথরুমটা একটু দেখি, এটা হলো বাথরুম, কোমোড রয়েছে, আর এখানটা শাওয়ার বেসিন যেগুলো থাকে সবগুলো রয়েছে। আমরা যে রুম রয়েছি একদম এটা গেট থেকে ঢুকেই প্রথমেই দেখো রয়েছে এখানটায় 101 নম্বর রুম। এই রুমটা নিয়েছি আমরা। দেখো এই রুমটা কিন্তু বেশ বড়সড় রয়েছে, অসুবিধা নেই, 3 জন অনায়াসে কিন্তু থাকতে পারবে। আমরা বালিশগুলো এইভাবে রেখেছিলাম, তোমরা চাইলে এইভাবে কিন্তু ঘুমোতে পারো, অসুবিধা হবে না। আর এইখানটা একটা এই যে বাথরুমটা যদি দেখাই, বাথরুমটা ঠিক এরকম, শাওয়ার, কোমোড, আর এইভাবে যেরকম বেসিন থাকে সেগুলো এরকম রয়েছে। এরকম টোটাল আমরা 2টো রুম নিয়েছি। এটা হচ্ছে রুম নম্বর 104। আর এই রুম নম্বরটা কিন্তু মানে এই রুমটাও আমরা নিয়েছি। দেখো টোটাল এই রুমেও 3 জন আরামসে থাকতে পারবে। এইবার এই রুমগুলো যদি ভাড়া যদি বলি, ভাড়া কিন্তু এই রুমের রয়েছে, অর্থাৎ যে রুমগুলোতে সিঙ্গেল রুম 3 জন থাকতে পারবে সেই রুমের ভাড়াটা পড়বে তোমার হচ্ছে 400 টাকা করে। আর উপরে যে বেডটা দেখালাম যেটা হচ্ছে
6 জন থাকতে পারবে, সেই রুমের ভাড়া হচ্ছে 600 টাকা করে। এর মধ্যে আর এক্সট্রা কোনো চার্জ লাগবে না। কিন্তু আমি বলে দিচ্ছি, আমরা যে রুমগুলো নিয়েছি কাকুর সাথে যদি তোমরা একটু দামাদামি করো সেই ক্ষেত্রে কমে আর একটু হয়ে যাবে। আর হ্যাঁ, অকেশন অনুযায়ী কিন্তু দামটা একটু ওঠানামা করবে। তো সেইভাবে তোমাদের নাম্বার দেওয়া হলো, তোমরা কিন্তু কল করে নিলে সবথেকে ভালো হবে, জিজ্ঞেস করে আসতে হবে। এছাড়াও চলো সামনে আরও দুটো হোটেল তোমাদের দেখাচ্ছি, আর দাম কী রয়েছে, হোটেলের রুমের পরিস্থিতি কী রয়েছে সেটাও দেখাচ্ছি। চলো ওগুলো একটু তোমাদের সামনে তুলে দেবো। এখন যে হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হোটেল শিবানী। এটাও একদম হচ্ছে সমুদ্র বিচের একদম সামনে আমরা যে হোটেলটা রয়েছে তার পাশেই রয়েছে। আর এই হোটেলের ভাড়া হচ্ছে 450 টাকা করে। তারপরে এক্সট্রা কিন্তু আর 100 টাকা হচ্ছে জিএসটি বা হচ্ছে যে ট্রাভেল চার্জ সেটা দিতে হবে। তো তোমরা চাইলে ফোন নাম্বার দিয়ে রাখছি, তোমরা যোগাযোগ করে নিতে পারো। এটা হচ্ছে আর একটা হোটেল, তো দেখি রুমগুলো কীরকম কী রয়েছে। আচ্ছা, এটা লোকনাথ হোটেলের রুম নাম্বার 107। এইটাতে মোটামুটি দেখো 4 জন বা 6 জনের মোটা বলা হয়েছে, 6 জন কিন্তু আরামসে এখানটা থাকতে পারবে। আর হচ্ছে এই রুমের ভাড়া কীরকম কী রয়েছে দাদাকে জেনে। দাদা, এই রুমের ভাড়া কী রয়েছে বলো? আমাদের 4 জনের ক্যাপাসিটি, 4 জন পর্যন্ত 750 টাকা নন এসি। 750 টাকা নন এসি, মানে এই রুমটা আর কি, তাই তো? আচ্ছা, আমি তোমার নাম্বারটা একটু বলে দাও। 9735679412। আচ্ছা, এটা বাথরুমটা দেখে। আচ্ছা দেখো, বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো নাম্বার দেওয়া রইলো, তোমরা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। একদম সি বিচের কাছেই রয়েছে, বেশি দূরে নয়। আচ্ছা, এটা হচ্ছে রুম নাম্বার 109। এটা সম্পূর্ণ এসি রুম রয়েছে। আর এইখানটাও কিন্তু তোমরা আরামসে মোটামুটি কজনের বেড এটা দাদা? 4 জন 5 জন আরামসে থাকতে পারবে। আচ্ছা, এসি নিয়ে এই রুমের ভাড়া কীরকম কী রয়েছে? ডেটলে এসি আছে 1050 টাকা শুরু, 2 থেকে 3 জনের জন্য। এবার যদি এক্সট্রা হেড হয় সেটা একটা লাগবে। আচ্ছা আচ্ছা, আর তোমার এটা কি এই ভাড়াটা কি সিজন অনুযায়ী বাড়ে কমে? এটা হচ্ছে একটু বাড়ে কমে। এমনি আপনার সোম থেকে বৃহস্পতিবার আসলে যদি কোনো ওকেশন না থাকে, আমাদের নন এসি আছে 450 থেকে শুরু, আর এসি আছে 850 থেকে শুরু। বিভিন্ন রেঞ্জের রুম আছে, 1000, 1200, 1250, বিভিন্ন রেঞ্জের রুম আছে, রুম অনুযায়ী ভাড়া। আচ্ছা, তোমাদেরকে রুমটা দেখালাম, তো যদি পছন্দ হয় সেভাবে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখন যাচ্ছি বকখালির দিকে, মানে সমুদ্রের দিকে আর কি। সমুদ্রে যাব, সমুদ্রে গিয়ে তারপর হচ্ছে আগে সমুদ্রে ঢোকার আগে কিছু খাওয়া দাওয়া করে নেবো, যেহেতু অনেক সেই ভোরবেলা বাড়ির থেকে বেরিয়েছি 3টে সাড়ে 3টে নাগাদ। তো এখন যাবো, আগে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর তারপরে দেন সমুদ্রে যাবো স্নান করতে। এই যে 18 টাকা 100 পেটাই পাওয়াটা নিয়ে নিলাম। পেটাই পাওয়াটা খাচ্ছে এখন। সবাই 100 গ্রাম করে পেটাই পরোটা। ও ভাই, আবার কচুরিটা কেমন হয়েছে? ভালো না? খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস হলে গরমের মধ্যে বেশ ভালোই লাগে। তো আস্তে আস্তে সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছে। এই যে এটা হচ্ছে পুরো বকখালির যে একদম সমুদ্রের উপরে যে মার্কেটটা, সেই মার্কেটটাই বলা যেতে পারে। চারিদিকে দোকানপাট রয়েছে অনেকটা। আর দুপুরবেলার সময় তো আর গরম রয়েছে প্রচণ্ড পরিমাণে। এই পাশে রয়েছে বজরংবলীর একটা মন্দির, আর সামনে রয়েছে সমুদ্র বিচ। পৌঁছে গেছি বকখালি সি বিচে। এই পাশে মা তারার একটা মন্দির রয়েছে, আর এই সাইডটাতে সমুদ্র রয়েছে। আর সামনে দেখো এই দোকানপাটগুলো তো মূলত সন্ধ্যের পরে কিন্তু কেনাকাটা বা বিক্রি যাই হোক সন্ধ্যের পর হয়। মাছ অনেক ধরনের জিনিস পাওয়া যায়। আর এই সামনে লেখা রয়েছে আই লাভ বকখালি। কত সুন্দর লাগছে, একদম পরিষ্কার আকাশ রয়েছে, নীল আকাশ, নীল সমুদ্র, মিডিলে রয়েছে চান করার জায়গা। আর ওই পাশে আবার চর পড়েছে, তারপরে এখানটা আবার কিছু লোক গেছে চান করতে। দীঘা সমুদ্র প্রচুর ঘোরা হয়েছে, আর এই মুহূর্তে দীঘায় কতটা যে খরচা সেটা কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি। মারাত্মক লেভেলের বলা যেতে পারে। যারা ওইখানটায় মানে হোটেলার রয়েছে, মানে গলাকাটা দাম নিচ্ছে। ওই দাম দিয়ে কিন্তু যাওয়ার কোনো মানেই হয় না। তো এমন এক জায়গায় যাচ্ছি, মিডিলে সমুদ্র, তারপরে চর, তারপরে আবার সমুদ্র। এই দেখো কি দেখতে পাচ্ছ তোমরা, একটু ভালোভাবে দেখো। দেখো সম্পূর্ণ লোকজন উপরে রয়েছে, এই মিডিল থেকে পুরো সমুদ্র। আমরা সমুদ্রের মাঝখানে রয়েছি কিন্তু, হ্যাঁ এখন সমুদ্রের মাঝখানে রয়েছি। আর ওই সামনে রয়েছে চর, তারপরে আবার সমুদ্র। আর সামনে আমার বন্ধুরা যাচ্ছে, আমরা তো সমুদ্রের মধ্যে থেকে যাচ্ছি পুরো একদম। উজ্জ্বল, কেমন লাগছে বল? হেভি হেভি দারুণ। এই প্রথমবার সমুদ্রের আগে গঙ্গার পার করছি। হ্যাঁ বলা যেতে পারে ছোটখাটো গঙ্গাটা পার করছি। ঢেউয়ের যদি দেখো যে ঢেউয়ের প্রবণতা কেমন রয়েছে, দারুণ রয়েছে কিন্তু। ওয়াও, যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি দীঘা তো অনেক গেছো, এবার
বকখালি এসে ঘুরে যাও। ভালো ঢেউ আছে। তো আজকের মতন আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি রুমের দিকে। চলো টাটা। সমুদ্র থেকে স্নান করে আসার পর এখন খাওয়া দাওয়ার সময়। এখন এই ঠিক বকখালির সামনেই একটা হোটেল আছে, যখন দেখো ওই যে বৌদির হোটেল বলে এসি রুম রয়েছে এটার মধ্যে। তো এখানটায় আমরা খাওয়া দাওয়া করতে ঢুকলাম। তো চলো একটু ভিতরটা দেখো। এটা হচ্ছে হোটেল কাম রেস্টুরেন্ট। আর এইখানটায় এই চারটা রয়েছে, সবজি মিল রয়েছে 70 টাকা করে, চারটা তুলে ধরলাম, তোমরা দেখে নাও। আর এই প্লেন সবজি ভাত 40 টাকা। তো আমাদের খাবার চলে এসছে। এটা হচ্ছে 70 টাকার প্লেট, মিল প্লেট। খাবারের টেস্টটা কীরকম আছে রে? ডালটা দিয়ে খেলাম, ভালোই লাগছে। সঙ্গে আলু বেড়ে দিয়েছে, তার সঙ্গে একটা তরকারি। খাওয়া শুরু করা যায়। আলু ভাজা রয়েছে, একটা আলু পোস্ত তরকারি রয়েছে, পাঁপড় রয়েছে, ডাল রয়েছে। চলো এবার খাওয়াটা শুরু করা যায়। বিকেলবেলা বকখালি সমুদ্র সৈকত ভ্রমণ করতে এসেছি। সামনে রয়েছে আই লাভ বকখালি, আর এই পাশে রয়েছে দোকানপাট। তোমরা চাইলে সন্ধ্যাবেলা কিন্তু ওইখানটায় ওই সমুদ্রের সামনে অনেক দোকানপাট, খাবারের দোকানপাট পড়ে, সেটাও তুলবো। এখন সন্ধ্যা হচ্ছে আস্তে আস্তে, বিকেলবেলা টাইম তো এই মুহূর্তে একটু ঘুরতে এসেছি। বিকেলবেলা সমুদ্র সৈকতের উপর এরকম অনেক বসার চেয়ার পাতা রয়েছে, আর এখানটায় তোমরা বসে চাইলে বসতে পারো। এবার একটু এই জায়গাটা দেখো, ও সাদা বালি, আর তার উপরে কত সুন্দর গাছপালা রয়েছে। আর একটু সামনে যদি যাই, দেখো কি বড় বড় সাইজের ফণি মনসা গাছ। তো সবাই মিলে বিকেলবেলা সমুদ্র পাড়টা ঘুরলাম, সৈকতটা বেশ ভালো লাগলো। আর এই যে সামনে ওই যে মার্কেট বসে গেছে, চলো মার্কেটের সামনে যাওয়া যাক। দেখো প্রথমে এইখানটায় রয়েছে কত ধরনের মাছ, অনেক ধরনের মাছ রয়েছে, ভেটকি মাছ। আর ওই পাশে রয়েছে আরও নানান পদের মাছ। এগুলো কিন্তু সবই তোমরা ভেজে এখান থেকে খেতে পারো। এখানটা অক্টোপাস রয়েছে, আর চিংড়িটা দেখো, এটা কি ধরনের চিংড়ি, বাপরে। অনেক ধরনের জিনিস আছে এই দোকানটায়। এই হচ্ছে বকখালির সন্ধ্যাবেলার সুন্দর অপরূপ মার্কেট। আর এই মার্কেটে এলে সমস্ত ধরনের জিনিসপত্র পেয়ে যাবে তোমরা, বিশেষ করে খাওয়ার জিনিস আর হচ্ছে কেনাকাটার জিনিস তো উপরে রয়েছে। এখানটা মাছের দোকানগুলো রয়েছে পরপর। সন্ধ্যাবেলা একটু লেমন টি নিয়ে নিলাম, 7 টাকা করে কাপ নিল। পাপড় হচ্ছে 10 টাকা করে। দাও, এটা দাও, ছেড়েও না। 10 টাকা। সমুদ্রের পাড়ে বসে এই পাপড় খাওয়াটা মজাই আলাদা। ঠিক আছে ঠিক আছে, পেছনে ধর, নইলে কামড়াবে সামনে দিকে। আরেকটা লাল কাঁকড়া সমুদ্র থেকে একদম লাল কাঁকড়া ধরা হয়েছে। যদিও ধরতে গিয়ে কাঁকড়াটার অবস্থা বেহাল হয়ে গেছে, কিন্তু আমরা এই কাঁকড়াটা কিন্তু এই মাত্রই ধরেছি। এইখান থেকে চাইলে তোমরা দোকান থেকে এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে যেতে পারো। অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানটায়। এই যে সামনে যে দোকানগুলো দেখা যাচ্ছে, এর থেকে কিন্তু অনেক অনেক জিনিস পাবে। এটা সব সমুদ্রের উপরেই দোকানটা। মোটামুটি বকখালি রাতের মার্কেটটা ঘুরলাম, রাতের সি বিচও ঘুরলাম, বেশ ভালো লাগলো। কিন্তু তোমরা আসলে কিন্তু রাতের বেলাটা বেশি একটু কাটাবে, তাহলে থেকে ভালো লাগবে। তখন আস্তে আস্তে রুমের দিকে যাব এবং গিয়ে কিছু এখন রুমে ঢোকার আগে কিছু খাবো। দেখি চলো খাবার দাবার কী খাওয়া যায় সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো বিরিয়ানি চলে এসছে আমাদের। ডিম দিচ্ছে। দুখানা পার্সেল হবে, 100 টাকা করে, 100 টাকা করে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি।
ঘড়ির কাঁটায় এখন হচ্ছে রাত্রি 10:16। তো আমরা একটা সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছিলাম কিছু কেনাকাটা করার জন্য, কিন্তু জিআরপি এসে বললো যে এখন যাওয়া যাবে না, অর্থাৎ মানে 10টার পর কিন্তু আর সমুদ্রের পাড়ে কেউ থাকতে পারবে না। তো একটা জিনিস ভালো, সিকিউরিটির ব্যাপার আছে, কারণ অনেক ছেলেপেলে আছে যারা সমুদ্রের পাড়ে গিয়ে ড্রিঙ্কিং করে, যার জন্য কিন্তু ওইখানটাতে এখন যাওয়া বন্ধ না। দেখো টোটাল বাজারটাও কিন্তু বন্ধ হয়ে গেছে, যে মার্কেটটা সেই মার্কেটটাও বন্ধ হয়ে গেছে। মানে 10টার পর আসলে কেউ কিন্তু আর থাকতে পারবে না। তো আমরা এখন রুমের দিকেই ফিরে যাচ্ছি। তো সকাল সকাল রুম ছেড়ে দিচ্ছি, ঘড়ি কাটার সময় এখন সকাল 8:30। যেহেতু আজকে আমাদের সাইট সিং রয়েছে তাই একটু আগে বেরিয়ে গেলাম, আর যেহেতু আমাদের এবারে ট্রিপটা হচ্ছে 1 রাত 2 দিনের, তাই সকাল সকাল বেরিয়ে লোকাল সাইট সিংগুলো করবো, অনেক জায়গায় যাওয়া আছে। রুম ছেড়ে বেরিয়ে এসেছি, এখন মেন রোডের দিকে যাব, আর ওইখান থেকে দেখবো টোটালের সাথে কথা বলে আমাদের সাইট সিং করতে কীরকম কী খরচা আছে। যেহেতু আমরা এইখান থেকে জম্বুদ্বীপও যাবো, লালগঞ্জ যাবো, বা আশেপাশে যতগুলো জায়গা রয়েছে সেগুলো ঘুরবো, আবার ওইখান থেকে নামখানা স্টেশনে যাবো। তো চলো দেখি রাস্তা দিয়ে গিয়ে টোটো ভাড়াটা জিজ্ঞেস করি কীরকম কী আছে। টোটাল আমরা 6 জন রয়েছি, 6 জন মিলিয়ে আজকে আমরা টোটাল সাইট সিনটা ঘুরে দেখবো। বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই যে বাসটা, এটা কিন্তু কলকাতা ডায়মন্ডের উদ্দেশ্যে যাবে, অর্থাৎ কলকাতা ডায়মন্ড আর হচ্ছে ধর্মতলা পর্যন্ত কিন্তু বাসগুলো যাবে, অর্থাৎ এইখান থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু কলকাতায় বাস পেয়ে যাবে। তো দ্বিতীয় দিন সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে, খাওয়া দাওয়া বলতে সকালবেলা যে ব্রেকফাস্ট করা হয় জাস্ট ওইটুকুই, এখন আমরা বেশি সাইট সিন করতে, আর সাইট সিন করার জন্য আমরা এই টোটোটা ভাড়া করে নিয়েছি। এবার আজকে আমরা কি কি দেখছি সেটা একটু আমি কাকার মুখ থেকে শুনবো। কাকা বলো কী কী আছে ঘুরছি আমরা এখন যাচ্ছি ফার্স্ট বকখালি ইকো পার্ক। তো ইকো পার্ক থেকে এটা হচ্ছে 1 নম্বর স্পট, তারপরে চলে যাব 2 নম্বর স্পট হচ্ছে ফেজারগঞ্জ। ফেজারগঞ্জে গিয়ে দেখব কি, ফেজারগঞ্জে রয়েছেন ব্রিটিশদের পুরনো ভাঙা একটা বাড়ি, তারপরে রয়েছে গঙ্গা মায়ের মন্দির, উইন্ড টাওয়ার, সি বিচ। 2 নম্বর স্পট হয়ে গেল। 3 নম্বরে দেখবেন দীঘা শঙ্করপুরের মতন ব্রিজটার নাম হচ্ছে কার্গিল সি বিচ, ওখানে সানসেট দেখানো হয় 3 নম্বর। 4 নম্বর হলো বেনিফিস মৎস্য বন্দর, সমুদ্রে যেসব ট্রলার মাছ ধরতে যায় ওখানে আনে, ওখান থেকে ডিস্ট্রিবিউটার হয় ডায়মন্ড, শিয়ালদা, হাওড়া, ওখানে বিভিন্ন রকমের মাছও কিনতে পাবেন প্লাস দেখতেও পাবেন। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর রয়েছে আপনার হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডে কী দেখবেন, হেনরি আইল্যান্ড হচ্ছে গভর্নমেন্ট মৎস্য প্রকল্প, 162খানা মাছের ভেরি রয়েছে, সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে, সুন্দরবনের জঙ্গল দুধারে মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে, রাস্তা পেরিয়ে গেলে তারপরে পড়বে একটা সি বিচ, সি বিচটাই দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন, লাল কাঁকড়া দেখতে পাবেন। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর। তো 6 নম্বর দেখবেন লালগঞ্জ সি বিচ। লালগঞ্জ সি বিচে দাঁড়িয়ে আপনি লথিয়ান দ্বীপটা দেখতে পাবেন, ভাগবতপুরটা দেখতে পাবেন, ওখানেও লাল কাঁকড়া দেখতে পাবেন। এই আমাদের স্পট, এটা আমরা টোটোতে করে ঘোরাই, এখানে আমাদের সমাপ্তি। এবারে আমার টোটোতে যারা বেড়াবেন আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে রাখবেন, আশা করি কমসম করে ঘুরিয়ে দেব, ভাইদেরকে ঘোরাচ্ছি। আমার নাম্বারটা হচ্ছে 9394397714। নাম উত্তম দাস, বাড়ি বকখালি, টোটো সাইট সিন। এখন আমরা ঢুকবো হচ্ছে ইকো পার্কে, আর ইকো পার্কে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাউন্টারে এখন দেখো এখানটা 20 টাকা করে টিকিট আছে, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওপেনিং টাইম। এটা হলো এন্ট্রি পয়েন্ট। প্রথমে ঢুকলে দেখতে পারবে ডাইনোসর, আর সামনে রয়েছে এই রকম সুন্দর ঝাউবন, কতটা সুন্দর, বাহ। সামনে দেখো বাচ্চাদের জন্য এখানটায় মিকি মাউস রয়েছে, ছোটা ভীম রয়েছে, মোটু পাতলু রয়েছে। বাচ্চারা আসলে কিন্তু এখানটা দারুণ পাবে মজা। এইখান থেকে সামনে আগালেই সমুদ্র কিন্তু, হ্যাঁ সামনে এখানটা কিছু দোলনাও দেখতে পাচ্ছি, জায়গাটা দোলনার জন্যই রয়েছে, যেহেতু বাচ্চারা আসে তার জন্য কিন্তু দোলনা দিয়ে জায়গাটা পুরো সুন্দরভাবে করা রয়েছে দোলনা খাওয়ার জন্য। আর এইখানটা দেখো জল রয়েছে, এটা একটা বাঁধ বলা যেতে পারে, ওই পাশে বাঁধ আর এই পাশে হচ্ছে যে জল। এখানটা দেখো আসলে হয়তো দেখলে মানে বাইরে থেকে যদি মনে করে যে এখানটা ঢুকবো না, 20 টাকা করে যেহেতু টিকিট, যদি মনে করে যে না ঢুকবো না কিছুই নেই, কিন্তু আসতে পারে, সেখানটা ঘুরলে খারাপ হবে না। কারণ হচ্ছে ঝাউ বাগানটা তো ছবি তোলার জন্য কিন্তু একটা সুন্দর জায়গা, গেট করা, গেটের দিয়ে ঢুকলাম, সামনেই বাঁধ রয়েছে, এই দেখো টারবাইন। আসলে এই যে টারবাইনের দ্বারা যে বিদ্যুৎ পরিকল্পনা শুরু করা হয়েছিল সেটা কিন্তু আমফানে এবং ইয়াসে পুরো একদম লন্ডমন্ড করে দিয়ে গেছে। যে সামনে যে বাঁধ রয়েছে, এই বাঁধের উপরে রয়েছে সমুদ্র। তো চলো এবার সমুদ্র একটু দেখা যাক। মাটি দেওয়া, বৃষ্টি হলে ওঠা যেত না, যেহেতু বৃষ্টি এখন সুন্দর আছে ওয়েদার, তাই ভালো আছে। ওয়াও, এইখান থেকে তো দারুণ লাগছে, কি দৃশ্য!
আমি তো বলবো সত্যি আসো, 20 টাকা দিয়ে হলেও এইখানটা আসো, শান্তি পাবে। আর সামনেই দেখো এই যে টারবানগুলো রয়েছে, এখানটায় আমফানের জন্য সব জায়গাগুলো এরকম নষ্ট হয়ে গেছে, তারপর থেকে প্রজেক্টটা টোটাল বন্ধ হয়ে গেছে। এটা হলে খুবই ভালো হতো। আর সামনেই রয়েছে পুরো সমুদ্র, এইরকম জল কিন্তু আমরা বকখালি যে সি বিচ সেখানটাও পাইনি। তো এই মোটামুটি ইকো পার্কটা ভ্রমণ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন নেক্সট গন্তব্যের জায়গায় এখন আমরা পৌঁছেছি ফ্রেজারগঞ্জে। আর ফ্রেজারগঞ্জে পৌঁছানোর সাথে সাথে প্রথমে যেটা দেখবে, এই গঙ্গা মায়ের একটা মন্দির রয়েছে, এটা রয়েছে গঙ্গা মায়ের মন্দির। আর ঠিক তার পাশে রয়েছে সেই ব্রিটিশ আমলে ফ্রেজার সাহেবের সেই পুরনো ভাঙা বাড়িটি। বাড়িটি কতটা বছর পুরনো তাহলে ভাবো, এখনও সেভাবে রয়েছে, ধ্বংসস্তূপ অবস্থায় রয়েছে। এখন অবস্থা পুরোটাই কাহিল হয়ে রয়েছে, ভাঙাচোরা পুরো একদম। কত বছর আগের থাকে এতদিন। আর এই ফ্রেজারগঞ্জে, এই ফ্রেজারগঞ্জ মানে ফ্রেজার সাহেবের বাড়িটা ছাড়াও আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই যে এখান থেকেও সি বিচটা পুরো সুন্দরভাবে দেখা যায়। এইখান থেকে একবার দৃশ্যটা দেখো। এখন আমরা যে সাইড সিনটা ঘুরতে এসেছি এটা হচ্ছে কার্গিল সি বিচ। তবে এই সি বিচটাতে বিকেলবেলা আসলে ভালো হয়, কারণ এখান থেকে সানসেট দেখতে খুব ভালো লাগে। আর এখানটা ঢেউ কিন্তু বেশ ভালো রয়েছে, সেই আমরা দীঘায় দেখি না শঙ্করপুরে যেরকম ঢেউ আসে সেরকম কিন্তু এখানটাও ঢেউ টেউ রয়েছে, বেশ ভালো। এখানটা আসলে সুন্দর করে ছবি তুলতে পারবে আর বেশ ভালো লাগবে। এই যে পাথরগুলো ফালানো রয়েছে। তো চলো এবার একটু লাফ দিয়ে চলে এসছি এবারে। আর এই যে সমুদ্র, পা ভিজিয়ে যাবে সমুদ্র সম্পূর্ণভাবে। এই কার্গিল সি বিচে ঘুরতে আসলে দেখতে পারবে লাল কাঁকড়া ভর্তি রয়েছে এখানটা, কিন্তু তোমাদের আমি সেভাবে তো জুম করে দেখাতে পারবো না। সমুদ্র পাড়ে ঘুরছি আর পাশে রয়েছে লাল কাঁকড়া, সত্যি ওই সব ঢুকে গেল, সব গর্তের মধ্যে ঢুকে গেছে। ওই যে সামনে তো ভর্তি রে, ওই দেখ, এই দেখো এই যে সামনে দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখালাম, যে যা দেখতে পাচ্ছ সবই কিন্তু লাল কাঁকড়া। সবাই দৌড়ে যাচ্ছে লাল কাঁকড়া ধরবে বলে, মানে এই দৃশ্য কি দেখা যায়? দেখো বন্ধুরা, এরকম কাঁকড়া সমুদ্রের ভিতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এই আপাতত 2 থেকে 3টি জায়গা আমরা ভ্রমণ করেছি, এর মধ্যে কিন্তু আমার পুরো টিম, আমরা যে টিম ধরে এসেছি খুব মজা পেয়েছি। একদম তো বাড়িতে বউকে দেখিয়ে ফোন দেখাচ্ছে, আর হচ্ছে আরেকজন ছবিতে তোলা ব্যস্ত আছে। টোটাল টিম দারুণ মজা করছে, দারুণ। কেমন লাগছে তো লাল কাঁকড়া ধরে? যাচ্ছে প্রচন্ড কাঁকড়া, এটা তালছাড়ি না, কিন্তু এখানে দেখো এটা নতুন জায়গা, তালছাড়িতে কাঁকড়া পাওয়া যায় না, তালছাড়িতে কাঁকড়া পাওয়া যায় না, কিন্তু এখানে প্রচুর ছিল। আমরা এসেছি তাই পুরো সব ঢুকে গেছে গর্তের মধ্যে, কিন্তু এই একটা পেলাম আমরা হাতে, আরও দেখলে 2-3টা পাওয়া যাবে। তো এগুলো এখন আমরা জলে ছেড়ে দেবো, যেহেতু এগুলো মারা উচিত নয়, খাওয়া যায় না, তো এগুলো নেওয়ার কোনো দরকার নেই, আমরা এখনই জলে ছেড়ে দেবো এগুলো। থ্যাংক ইউ। এটা হচ্ছে বেনিফিস মৎস্য বন্দর। এইখান থেকে আমাদের 5 টাকা করে পার হেড টিকিট কাটতে হলো, আর টোটো ভাড়া হচ্ছে 10 টাকা। টোটাল 40 টাকা দিয়ে কিন্তু আমাদের টিকিট কেটে তারপরে বেনিফিসে যেতে হলো। এখন আছি ফ্রেজারগঞ্জ মৎস্য আড়তে, আর এইখান থেকেই আমাদের ট্রলার ভাড়া করে পার হেড তারপরে আমাদের যেতে হবে হচ্ছে এই যে জম্বুদ্বীপ রয়েছে, জম্বুদ্বীপের উদ্দেশ্যে। যদিও নাকি শুনেছি জম্বুদ্বীপে কাউকে এন্ট্রি করতে দেওয়া হয় না, কিন্তু ওই আশপাশ থেকে আমরা ঘুরে আসব। আর সামনে ঠিক রাস্তাটা এরকম, এই সামনে বোট রয়েছে, এই বোটে করেই ঘুরতে হবে। মাছ ধরার সব বোটগুলো রয়েছে, এই বোটে করে মাছ ধরা হয়। আর এইখানটায় তোমরা যদি বোটে করে ঘুরতে চাও, পিছনে বোটগুলো দাঁড়ানো রয়েছে, ওই বোটগুলোতে ঘোরাবে। সেই বোটগুলোতে ভাড়া হচ্ছে পার হেড 150 টাকা। কিন্তু একটা কন্ডিশন রয়েছে, যেখানে 20 জন না হলে কিন্তু একবারে ছাড়ছে না। এবার 20 জনের জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। এবার দেখি কতজন 20 জন হয়, না হলে তোমরা যদি চাও যে 6 জন 5 জন মানে টোটাল ভাড়া করে ঘুরবে, সেক্ষেত্রে আমাদের বললো 2500 টাকা লাগবে। কিন্তু অত বাজেট দিয়ে আমরা ঘুরবো না, আমরা 6 জন রয়েছি, আর মোটামুটি 14 জনের জন্য ওয়েট করছি। বলা আছে কাকাকে, দেখা আছে। আর এইদিকে হচ্ছে কী বলে সেই জালগুলো মনে হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু সমুদ্রে যাওয়া হবে। আর টোটাল এইখানটার এরিয়াটা দেখো, এখানটায় বোটে সমস্ত মানুষজন কিন্তু এইভাবে কিন্তু মাছ ধরতে যায়।
এটা হচ্ছে ফেশারিগঞ্জের মৎস্য আড়ত। আমার পিছনে যে বোটটি দেখতে পাচ্ছি এটা ছেড়ে দিয়েছে। কাকুর কাছে জিজ্ঞেস করলাম, এটা মোটামুটি 7 দিন বা মানে 7 দিন কি 6 দিন 7 দিনের জন্য যাচ্ছে। মানে পুরো 1 থেকে 10 দিন বাদে এনরা আবার ফিরে আসবে এই ঘাটেই, মানে মাছের জন্য যাচ্ছে টোটাল। একটু ভাবা যায়, সারা জীবন কিন্তু আমাদের সমুদ্রের মধ্যেই কাটে। এর মধ্যে দেখো চিংড়ি মাছ রয়েছে, সমুদ্র থেকে ধরে নিয়ে এসছে। তোমাদের এখানটা বলেছিলাম যে ওই বোটিং করতে মোটামুটি 25 জন বা 20 জনের একটা টিম হতে লাগবে, সেই ক্ষেত্রে 150 টাকা করে ভাড়া করবে। তো এই দুপুরবেলাতে তো আর বোটিং করার জন্য ওরকম লোক কাউকে পাইনি। তো সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বোটিং করার জন্য তোমরা বলছিল 2500 টাকা লাগবে, ভাড়াটা অত্যাধিক বেশি। তো অনেক বলাবলির পর পার্কিং করার পর তারপরে সেই বোট বলছে 1800 টাকা। তো কমিয়ে টুমে সেখানটা 1600 টাকা করেছি। তো জম্বুদ্বীপের আশেপাশে যেগুলো আছে সেগুলো আমরা ভ্রমণ করব। তো চলো এবার আমরা বোটে উঠবো এবং জম্বুদ্বীপটা ভ্রমণ করব। তো চলো এই সৌন্দর্যটা উপভোগ করি। আর হ্যাঁ, বোটে ওঠার আগে কিন্তু শুকনো খাবার কিছু নিয়ে নিও, আর না মোটামুটি 2 ঘন্টার মতো লাগবে। খালি মুখে ঘোরা যায়? বল, কি বলবি? আমরা পুরো একটা বোট বুক করেছি। হ্যাঁ বলেছি, রাইস শুনেছো তোমরা। তো এই বোটটা আমরা পুরো মাত্র 6 জন আমরা পুরো রিজার্ভ করে নিয়েছি। যাবো 35 মিনিট, আসবো 35 মিনিট, তো 2 ঘন্টা আমাদের ঘোরাবে। তো দিনটা মজা হবে। চলো আমরা একসাথে, পুরো বোটটাই ফাঁকা আমাদের, মানে বোটের রাজা আজকে আমরা। তো এটা হচ্ছে আমাদের বোট, এই বোট থেকে উঠবো বোটে এবার। তো ফেজারগঞ্জ থেকে আমাদের বোট ছাড়লো, আর এবার আমরা জম্বুদ্বীপে যাচ্ছি ভ্রমণ করতে। টোটাল আশেপাশের সিনারিটা দেখো, শুধু চারদিকে শুধু সুন্দরী গাছ। এই বোটে শুধু আমরাই রয়েছি, আর কেউ নেই। আমরা টোটাল বোটটা পুরো রিজার্ভ করে নিয়েছি, মানে বুঝতে পারছো সামনের ভিউটা শুধু দেখো কতটা ভালো লাগছে। ইয়েস, আমরা এখন ঠিক কোন জায়গাটা রয়েছি আমি একটু ওই কাকার কাছ থেকে শুনে নেবো। কাকা বলো তো, আমরা এখন কোন জায়গা থেকে যাচ্ছি? এখন ফেজারগঞ্জ হচ্ছে মৎস্যবন্দর। এই খাড়িটার নাম হচ্ছে অ্যাডওয়ার ক্রিক। এই নদী থেকে আমরা বঙ্গোপসাগর দিয়ে জম্বুদ্বীপ যাব। আচ্ছা, আমরা কি জম্বুদ্বীপে নামতে পারবো কোনোভাবে? ধরো 10-15 মিনিটের জন্য? না, জম্বুদ্বীপে নামানো নিষেধ আছে, 144 ধারা জারি আছে দ্বীপের উপর। আচ্ছা, মানে আমরা আশেপাশে শুধু ভ্রমণ করতে পারবো, তাই তো? হ্যাঁ। এই বড় লঞ্চে করে এই টোটাল বঙ্গোপসাগরে ঘোরার মজাটা কিন্তু আলাদা। আমরা এখন রয়েছি পুরো ফেজারগঞ্জের এই ফেরিতে, মানে ফেরি ঘাটে রয়েছে এখনও। এরপরে কিন্তু আমরা যাবো হচ্ছে বঙ্গোপসাগরে, আর সেখানটা যেতে সময় লাগবে প্রায় 50 মিনিট, আর আবার আসতেও 50 মিনিট, প্লাস ওইখানটা আশপাশে টুকটাক ঘুরবো। আর সুন্দরবন বলো, সুন্দরবনে কিন্তু এরকমভাবেই বোটিং করা সবাইকে, আর আমরাও কিন্তু সেই বড় একটা বোটে রয়েছি। তো চলো এই মজাটা কে না উপভোগ করতে চায়। আচ্ছা, এবার এইখানটার এই বোটে করে যে ঘুরছি, এই টোটাল জায়গাটা সম্বন্ধে দাদা টোটাল গাইড করছে। এখন আমরা বলছি মোহনা টাকচারটা, তারপরে জম্বুদ্বীপে গিয়ে বোটটা বন্ধ করে অ্যাঙ্কার করে বলবে কেন জম্বুদ্বীপে নামতে দেয় না, আর আশপাশে কী দ্বীপ আছে সব বলে দেবে। এখন আমরা এই যে মোহনা থেকে বেরোচ্ছি এটার কথা বলছি। ওই যে বাঁ দিকে দেখছে না সাদা মন্দিরটা, ওটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির। জেলেরা মাছ ধরতে গেলে পুজো দিয়ে যায়। সামনে দেখুন একটা বালির সি বিচ আসছে, এটা হচ্ছে কার্গিল সি বিচের অংশ, যেটা টোটোলা সাইট সিনের মধ্যে পড়ে। কার্গিল সি বিচ নাম শুনেছো না? এটাই সেই কার্গিল সি বিচের অংশ। এই যে ডান দিকে যে আইল্যান্ডটা দেখছেন, এটা পুরোটাই ম্যানগ্রোভ অরণ্য। আইল্যান্ডটার বাঙালি নাম ছিল পাতি বুনিয়া, এখন নেটে নাম দিয়েছে শুসনিয়া আইল্যান্ড। আমরা যে খাড়িটা দিয়ে যাচ্ছি এরও একটা সার্ভে লিস্টে নাম আছে। খাড়িটির নাম এডওয়ার ক্রিক, ব্রিটিশদের নামে নাম। ক্রিক কথার অর্থ হচ্ছে খাড়ি, এডওয়ার হচ্ছে এক ব্রিটিশের নাম। যেরকম ফেজারগঞ্জ নাম শুনেছেন, ফেজার সাহেব ছিলেন বলে ফেজারগঞ্জ। হেনরি আইল্যান্ড গেছেন, হেনরি সাহেব ছিলেন বলে হেনরি আইল্যান্ড। সেরকম এই খাড়ির ওপাশে এডওয়ার্ড সাহেবের বাংলো ছিল, ওটা সমুদ্রের জলের তলায় চলে গেছে, তাই ওনার নামে নাম হয়েছে এডওয়ার্ড ক্রিক। নাম হয়েছে এ কারণে ব্রিটিশরা তো 200 বছর রাজত্ব করেছে, কিছু কিছু জায়গার নাম ওনাদের নামেই হয়ে আছে, যেটা এখনো চেঞ্জ হয়নি। এবারে সামনে মোহনা আসছে, তারপরেই বঙ্গোপসাগর শুরু হবে। আমরা জম্বুদ্বীপে গিয়ে বোটটা দাঁড় করিয়ে বলবো আশপাশে কী দ্বীপ আছে আর কেন নামতে দেয় না। এটা হচ্ছে শুসনিয়া আইল্যান্ড, যার সাইড দিয়ে যাচ্ছি। তারপরেরটা হচ্ছে মৌসুনিয়া আইল্যান্ড,
ওই মৌসুমী আইল্যান্ড পেরোতে হলে ওর মাঝখানে একটা নদী আছে, ওই নদীটার নাম চেনাই নদী। যেরকম আমরা খাড়ি দিয়ে যাচ্ছি এডওয়ার্ড ক্রিক খাড়ি দিয়ে, সেরকম ওর মাঝখানেও চেনাই নদী খাড়ি আছে। বঙ্গোপসাগরে ভ্রমণ করছি আমরা, সামনে রয়েছে মৌসুমী আইল্যান্ড। সত্যি এই যাত্রাটা আমাদের দারুণ লাগছে, দারুণ। এখন পুরো বঙ্গোপসাগরের মধ্যে আমরা রয়েছি, আর এই মুহূর্তে সমুদ্রে কিন্তু মিডিলে মানে যে কি বলো এটাকে, ঢেউটা কিন্তু খুব ভালো রয়েছে। এই দেখো আমরা আপাতত বসে পড়েছি, কারণ হচ্ছে দাঁড়িয়ে যাওয়া যাচ্ছে না। আর কি ঢেউ রয়েছে মিডিলে, ওরে বাপরে সেই মজা। চল, ভয় লাগছে, প্রচন্ড ভয় পেটে হাতে চলে আসছে। ও বাবা, যখন উপর থেকে নিচে নামে তখন পুরো বুকটা কেঁপে ওঠে। এই যে নামছে, আমি উপরে উঠবো। ওরা কিছুটা ভয় পাচ্ছে, কিন্তু আমি কিন্তু জানিটা বেশ উপভোগ করছি। সামনে দেখো নৌকোটা দেখো কিরকম তুলছে। ডর কে আগে জিত হ্যায়। সবাই মিলে মোটামুটি যে কি বলা যায়, দুপুরের স্ন্যাক্স, বেশি তো না লাঞ্চ বলা যাবে না, স্ন্যাক্সটা খাওয়া হলো। তারপরে এখান থেকে গিয়ে তারপরে হোটেলে ঢোকা হবে। সবাই মিলে ভিডিওটা বেশ ভালো হয়েছে। পৌঁছে গেছি একদম সেই আইল্যান্ডের কাছে। ওই দিকটায় চর পড়েছে, আর ওই যে সামনে হচ্ছে দেখতে পাচ্ছ যে দ্বীপটা, এটা কিন্তু হচ্ছে জম্বুদ্বীপ, মানে একদম পাশেই নোঙর ফেলে দেওয়া হয়েছে। আমরা এসে দাঁড়িয়েছি জম্বুদ্বীপের সামনে। এবার এই জম্বুদ্বীপে কেন নামতে দেওয়া হয় না, কেন 144 দ্বারা এখানটায় জারি করা রয়েছে, তো তার সম্পর্কে আমরা জেনে নেবো আমাদের এই ক্যাপ্টেন কাকার কাছ থেকে। কাকা বল। এটাই হচ্ছে জম্বুদ্বীপ। জম্বুদ্বীপের আয়তন হচ্ছে 19,000 একর। 2008 সালের আগে এখানে 120টা আদিবাসী ছিল এবং 50 থেকে 60,000 মানুষ এই দ্বীপে শুটকি মাছের ব্যবসা করত। কেন সরকার ওদেরকে তুলে দিয়ে দ্বীপটাকে নোম্যান্স ল্যান্ড করে দিয়েছে, ওদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করেছে, আর কি কি কারণ দোষিয়েছে। জম্বুদ্বীপে যারা এখানে শুটকি মাছের ব্যবসা করতো 30 থেকে 40,000 মানুষ, ওরা কী করতো, ম্যানগ্রোভ গাছ কেটে ফেলতো। ম্যানগ্রোভ গাছ কেটে দিয়ে ফাঁকা জায়গা করে সি বিচ তৈরি করে ওখানে হচ্ছে শুটকি শোকাতো। ওরা হচ্ছে শীতকালে 4 মাসের জন্য ব্যবসা করতে আসে, তো ওই ম্যানগ্রোভ গাছ কাটা জায়গাটা রেখে দিয়ে ওরা যে যার বাড়ি চলে যায়, আবার নতুন করে আসে, আবার নতুন করে হচ্ছে গাছ কাটে। তো এটাই তো বঙ্গোপসাগর, এখানেই হচ্ছে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয়। তো ওই ফাঁকা জায়গাগুলো কিছুটা অংশ ভেঙে নিয়ে চলে যায়, আবার নতুন করে বছর আসে, আবার এইভাবে গাছ কাটতে কাটতে দেখা যাবে যে এই দ্বীপটা সমুদ্রের তলায় একদিন তলিয়ে যাবে। তো এই দ্বীপ তলিয়ে গেলে সরকারের কোনো যায় আসে না, কেন এই দ্বীপের উপরে কোনো চাষযোগ্য জমি নেই, কোনো স্কুল নেই, কোনো হসপিটাল নেই, মানুষজন বাস করে না। শুধু ব্যবসা করার তাগিদে এই দ্বীপটাকে তলিয়ে দেওয়া। তো এই দ্বীপটা তলিয়ে গেলে পক্ষণে আমাদের একটা ক্ষতি হয়ে যাবে কি, যে ওই সব দ্বীপ যেগুলো হচ্ছে মৌসুমী দ্বীপ, এদিকে আছে ফেজারগঞ্জ, এই দ্বীপটা সমুদ্রে যেহেতু অনেকটা বাইরে আছে, এই দ্বীপটা অনেকটা গার্ড করে দেয়, বঙ্গোপসাগরের বড় বড় ঢেউগুলো এখানে গার্ড করে দেয়। ওই সব দ্বীপে সরাসরি আছড়ে পড়তে পারে না, কেন ওই দ্বীপে হচ্ছে চাষযোগ্য জমি আছে, স্কুল আছে, হসপিটাল আছে, সবই আছে, মানুষজন ওই দ্বীপে বাস করে। তাহলে ওই সব দ্বীপকে বাঁচাতে হলে আগে কি করতে হবে, এই দ্বীপটাকে বাঁচাতে হবে, জম্বুদ্বীপকে বাঁচাতে হবে। যেহেতু ওরা 30-40 বছর ধরে এই দ্বীপের উপরে ব্যবসা করছে, কারুর মুখের কথাই তো উঠে যাবে না। তখন আমাদের পশ্চিমবাংলায় সরকার ছিলেন বামফ্রন্ট, তখন হচ্ছে যোগেশ বর্মন ছিল মৎস্যমন্ত্রী, আর হচ্ছে বনমন্ত্রী না, যোগেশ বর্মন ছিলেন হচ্ছে বনমন্ত্রী, আর মৎস্যমন্ত্রী ছিল কিরণময় নন্দ, আর আমাদের পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। যে এটা যেহেতু হচ্ছে জম্বুদ্বীপ, এখানে যেহেতু নামতে দেয় না, তখন কি করলো, মানে ওই ওরা যারা ব্যবসা করতো এখানে ব্যবসা করতে গিয়ে কি করলো, ওদেরকে এখানে মানে ওই যোগেশবাবু এই দ্বীপটার বিষয় নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্ট গেলেন, মানে ওদের গাছ কাটা বা ই করার জন্য যোগেশবাবু কী করলেন, এইটা নিয়ে সুপ্রিম কোর্ট গেলেন। এবার সুপ্রিম কোর্ট থেকে 3 বছর কেস লড়ে 144 ধারা জারি নিয়ে এসে এই দ্বীপে নামা ওঠা কায় কারবার পুরোটাই তুলে দিয়ে দ্বীপটাকে নো ম্যানস ল্যান্ড করে দিলেন। হ্যাঁ, এবার এটাকে কি করলেন, যেহেতু দুটো মন্ত্রীর মধ্যে এই দ্বীপটাকে নিয়ে একটা টাসেল হয়েছিল, বনমন্ত্রী আর হচ্ছে মৎস্যমন্ত্রী। মৎস্যমন্ত্রী বলছিল যে এই দ্বীপের উপরে আমার হচ্ছে মানে মৎস্যজীবীরা রুজি রোজগার করবে, আর বনমন্ত্রী বলছে পরিবেশ বা দ্বীপ বাঁচাতে হবে। কেউ কারোর কথা না শোনায় যোগেশবাবু
কেস করে দিয়ে এটা মানে 144 ধারা জারি করে এখান থেকে তুলে দিলেন। তাই ওদেরকে যেহেতু তুলে দিয়েছে এখান থেকে, তাহলে ওদেরকে পুনর্বাসন দিতে হবে। পুনর্বাসন দিতে গিয়ে কী করলেন, ওই যে 120টা আদিবাসী ছিল ওদেরকে গঙ্গাসাগর ভেস লাইনে জায়গার উপর হচ্ছে সরকার থেকে ওদেরকে বাড়ি বানিয়ে দিয়েছে, মৎস্যজীবী কার্ড দিয়েছে, এই দ্বীপের আশপাশে এসে মাছ কাঁকড়া ধরতে পারবে, পুনরায় বসতি করতে পারবে না, এই এক শর্তে। আর যারা এখানে হচ্ছে শুটকি মাছের ব্যবসা করতো ওদেরকে ওই ফেজারগঞ্জ কার্গিল সি বিচটা আমরা আসার পথে যে দেখালাম, ওই জায়গায় ওদেরকে পুনর্বাসন দিয়েছে। যারা হচ্ছে এখানে হচ্ছে শুটকি মাছের ব্যবসা করতো ওরা শুধু ম্যানগ্রোভ গাছ কেটে অপরাধ করতো না, ওরা কী করতো, এখান থেকে ট্রলার বোঝাই করে বাংলাদেশ শুটকি মাছ পাচার করতো, বাংলাদেশ থেকে কিছু সামগ্রী নিয়ে এসে এখান থেকে হয়ে কাকদ্বীপে বিক্রি করতো, কাকদ্বীপ থেকে কিছু মালপাট নিয়ে বাংলাদেশে পাচার করতো। মানে স্মাগলিংয়ের একটা স্বর্গরাজ্যও গড়ে উঠেছিল এই দ্বীপের উপর। যারা এখানে শুটকি মাছের ব্যবসা করতো তাদের অধিকাংশ বাড়ি হচ্ছে পূর্ব বাংলায়। বাংলাদেশিরা যারা 71 সালের যুদ্ধের সময় এইসব এলাকায় আমাদের যে বাংলাদেশিরা চলে এসেছিল ওদেরকে সরকার থেকে আই কার্ড, আধার কার্ড সবই করে দিয়েছে, কিন্তু ওরা বাংলাদেশকে ভুলে যায়নি, ওরা ওই সুযোগটা কাজে লাগাতো। আর হচ্ছে মানে 2008 সালের আগে আমাদের এখানে পুলিশ প্রশাসনের এতটা জোর ছিল না, কেন আমাদের ওই থানা ছিল নামখানা হাতানিয়া দুয়ানিয়া ব্রিজের পাশেই, অতটা হচ্ছে গাড়ি পথ, এতটা জলবায়ু পথ দূরত্ব ছিল। হ্যাঁ, নামখানা হাতানিয়া দুয়ানিয়া ব্রিজের পাশেই নামখানা। এখন যেমন হয়েছে আমাদের এখানে ফেজারগঞ্জে কোস্টাল থানা হয়েছে, কোস্টগার্ড এর অফিসটাও ফেজারগঞ্জে, আর তোমার হচ্ছে ফরেস্ট অফিস রেঞ্জার অফিসটাও হচ্ছে ফেজারগঞ্জে। তাই ওরা এখান থেকে আর ওই অপকর্ম করতে পারবে না, আর ওই চোরাই কারবার করতে পারবে না, ওদেরকে এই কারণে ওখানেই পুনর্বাসন দিয়েছে ওই কার্গিল ব্রিজে। বোঝা গেল। এবার হচ্ছে এই দ্বীপের উপর পশু পাখি কী আছে আমি একটু বলে দিই। পশু পাখি বলতে এই দ্বীপে তো এখন তো কোনো পাখি দেখা যাচ্ছে না, ডিসেম্বর জানুয়ারি মাসে এলে প্রচুর পরিমাণ সাইবেরিয়ান শ্রীগাল, শ্রীডাক আর অন্যান্য প্রজাতির পাখি এই দ্বীপের উপর দেখা যায়। এই দ্বীপের উপরে আর কি আছে, হরিণ আছে আর শূকর আছে। হরিণটা কোথা থেকে এলো? হরিণটা হচ্ছে আমাদের ওই বকখালি যে রেঞ্জার অফিস আছে ওইখানে হচ্ছে 40টা হরিণ ধরে রাখা ছিল। আপনাদের মতন যারা পর্যটক আসতো ওনাদেরকে দেখানোর জন্য 10 টাকা করে টিকিট নিয়ে দেখানো হতো। যখন হচ্ছে আমাদের এখানে বুলবুলে যে জলটা, বুলবুল না ওটা হচ্ছে তোমার ইয়াসে যখন জলটা বাড়ে, ওই জলের সময় হচ্ছে হরিণগুলোকে একটা রুমের মধ্যে সংরক্ষণ করে রেখেছিল, ওই 40খানা হরিণ নিয়ে এসে এই দ্বীপের উপর ছেড়ে দিয়েছে। তারও প্রজনন হয়ে এখন কিছু পরিমাণ হরিণও হয়েছে। আর শূকর কোথা থেকে এলো? ওই যে 120টা আদিবাসী এখানে যে বাড়ি করেছিল ওরা সাইড বিজনেস হিসেবে হচ্ছে শূকর প্রতিপালন করতেন। যখন ওদেরকে ফরেস্ট ডিপার্টমেন্ট বা প্রশাসন থেকে তুলে দেয়, ওই ফরেস্টগুলোকে নিয়ে যেতে পারেনি, তার প্রজনন হয়ে এখন প্রচুর পরিমাণ শূকর এই দ্বীপের উপরে আছে। এই দ্বীপে বাঘ, কুমির কিছুই নেই। আচ্ছা, শুধু হরিণ আছে। হরিণ আছে, হরিণ আর শূকর দেখা যাবে না। না, হরিণ দেখা যাবে না। জঙ্গলের মধ্যে। হ্যাঁ। আর আমি আশপাশে নদী নালার একটু নাম বলে দিই। আমরা যে খাড়িটা দিয়ে বেরিয়ে এসেছি ওই খাড়িটার নাম হচ্ছে অ্যাডওয়ার ক্রিক, তার পাশেই হচ্ছে শুশুনিয়া দ্বীপ, শুশুনিয়া দ্বীপের পরেই আছে মৌসুনী দ্বীপ, মৌসুনী দ্বীপ আর শুশুনিয়া দ্বীপের মাঝখান থেকে একটা খাড়ি নদী বয়ে গেছে, ওই নদীটার নাম হচ্ছে চেনাই নদী। মৌসুনী দ্বীপে হলে ওই চেনাই নদীটা পেরিয়ে হচ্ছে মৌসুনী দ্বীপে যেতে হবে। এখন আমরা এই যে খাড়িটার উপরে শাখার উপরে দাঁড়িয়ে আছি, এই শাখাটার নাম হচ্ছে মুড়িগঙ্গা। মুড়িগঙ্গা, এই মুড়িগঙ্গাটা পেরিয়ে আপনাকে গঙ্গাসাগর দ্বীপে যেতে হবে। গঙ্গাসাগরের ওপারে আরেকটি খাড়ি নদী আছে, যে খাড়ি নদীটার নাম হচ্ছে হলদি নদী। আপকু ডায়মন্ড পর্যন্ত হুগলি নদী, ডায়মন্ড থেকে হচ্ছে হলদি নদী নাম নিয়ে পূর্ব মেদিনীপুর আর গঙ্গাসাগরের মাঝখান থেকে হয়ে তোমার হচ্ছে বঙ্গোপসাগরে মিশেছে, যার নামকরণ হিসাবে পূর্ব মেদিনীপুরে হলদিয়া বন্দর গড়ে উঠেছে। তো এই জম্বুদ্বীপের টোটাল ইতিহাসটা তোমরা শুনলে। এবার এই জম্বুদ্বীপ ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা আবার যেখান থেকে উঠেছিলাম ফ্রেজারগঞ্জ থেকে, ওইখান থেকেই আবার আমরা ওইখানটায় আবার ফিরে যাচ্ছি। তারপরে এখন কিছু সাইট সিন বাকি রয়েছে, ওগুলো কমপ্লিট করব, তারপর বিকেলের ট্রেন ধরে আমরা বাড়ির দিকে ফিরবো। এইভাবে এখান থেকে লঞ্চে উঠেছিলাম, ঠিক সেইভাবে আবার লঞ্চ থেকে নামবো। বেশ সুন্দর ঘুরলাম। আমরা এখন প্রবেশ করছি হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডে ঢোকার আগেই কাউন্টার করবে, টিকিট কাউন্টার। এখান থেকে 10 টাকা করে পার হেড হচ্ছে টিকিট কাটতে হবে পার হেড, আর হচ্ছে টোটোর জন্য যে পার্কিং চার্জ 10 টাকা সেটাও দিতে হবে। এই হেনরি আইল্যান্ডের এরিয়ার মধ্যে ঢোকার আগেই সরকারি একটা সুন্দর কমপ্লিট চা কফি এখানে পাওয়া যায়। এই সুগার ফ্রি বিস্কুটগুলো নিলাম 2 টাকা করে পিস। তো ওরা চা কফি নিচ্ছে, আমি চা কফি খাবো না, আমি শুধু বিস্কুট নিলাম। খিদে পেয়ে গেছে, মারাত্মক পরিমাণে খিদে পেয়েছে। আসার সময় রাস্তায় কোনো কিছু দেখলামও না, হয়তো মেন শহরে গিয়ে খাবার পেতে পারি। আর যেতে হবে আমাদের ঠিক এইদিকে। এই যে পোস্ট করছে এবার হেনরিজ আইল্যান্ডে, আর দুপাশেই রয়েছে
এরকম ম্যানগ্রোভ গাছের পুরো বাগান। সামনে চলে এসেছি, এই যে সতর্কীকরণ কিন্তু একটা লেখাই রয়েছে, কাঠের উপরে একা একে পার করতে হবে, কারণ হচ্ছে কাঠের পোল তো, সেভাবে জন্য আস্তে 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 পার হতে হবে। চারিদিকে জঙ্গল, নিরিবিলি শুনশান এলাকা। এদিকে যত পর্যটকরা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম সময় বিকালবেলার দিকে আসে। বিকালবেলার দিকে একটু রোদটা কম থাকে তো বেশ ভালো লাগে। সামনে দেখো সমুদ্রটা কি সুন্দরভাবে গর্জন করছে, বাবা রে বাবা, সত্যি দারুণ। প্রবেশ করছি হেনরিজ আইল্যান্ড সি বিচে। ওয়াও, ভিউটা দেখো, বাপরে, এগুলো কি ভেঙে গেছে এখানটা নাকি এখান থেকে মানে সমুদ্র জলে ভেঙে এনে ফেলা হয়েছে এখানটা, বুঝতে পারছি না। একটা কথা বলে রাখি, একটা সতর্কীকরণ, ওইখানটায় যেহেতু বোট টানানো ছিল যে এখানটা নামা বারণ, অর্থাৎ সমুদ্রে যেন না নামে, কারণ হচ্ছে সমুদ্রে কিন্তু চোরাবালি রয়েছে। চোরাবালিতে কি হতে পারে সেটা কিন্তু আমরা সবাই জানি, তাই বলবো প্লিজ এখানটা ভ্রমণ করতে আসলে চোরাবালিতে মানে সমুদ্রের কাছে কেউ যেও না, দূর থেকেই মানে এই উপভোগ করো, কারণ যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ানক। হেনরি আইল্যান্ড আমাদের ভ্রমণ করা কমপ্লিট, বেশ ভালোই লাগলো, কিন্তু মানে সমুদ্রের জল অনেক কিছু এখানে ফেলেছে, নোংরা হয়ে গেছে, যার জন্য সামনের দিকে যাওয়ার কারণ আগে যাওয়া যেত, এখন যাওয়া যাচ্ছে না। যাই হোক, এবার আমাদের পরবর্তী গন্তব্য উদ্দেশ্যে যেতে হবে, আর তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে। এখনও দোকানপাট পাইনি খাওয়ার জন্য, দেখা যাক সামনে গিয়ে পাইনি কি। তো হেনরি আইল্যান্ড দেখে এখন আমরা চলে এসেছি লালগঞ্জ। আগে বলেছিলাম লালগঞ্জটা আমরা বলেই মানে অ্যাড করেছি, লালগঞ্জের মধ্যে প্যাকেজের মধ্যে থাকে না, সেটা বলে তার জন্য এক্সট্রা টাকা দিয়েছে, সেটা তো প্রথমেই বললাম যে কত কী ভাড়া নিয়েছে। এবার লালগঞ্জটা একটু ভ্রমণ করে দেখি। পুরো ওই গ্রামে রাস্তার ভিতর দিয়ে এসেছি, মোটামুটি 4-5 কিলোমিটার হচ্ছে হেনরি আইল্যান্ড থেকে লালগঞ্জের দূরত্ব। তো চলো এবার সমুদ্রের সি বিচে নামা যাক। আরে বাপরে, সমুদ্রের আওয়াজ কি, ইয়া নেমে গেলাম। লাল কাঁকড়া আর সাদাবালির বিচ হচ্ছে এই লালগঞ্জ। এই লালগঞ্জে কিন্তু অনেকে নাইট স্টে করে, হচ্ছে ওইখানটায় অনেকগুলো ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে কিন্তু অনেকে নাইট স্টে করে। তার জন্য হয়তো 1100 টাকা 1200 টাকা করে পার হেড নেয়, 3 বেলা খাবার দেয়, আর সাথে কিন্তু এই সমুদ্র সি বিচ ঘুরে থাকে। এখন মানে একদম এই ঝাউ বাগানটা আমার সামনে যে দেখো, ঝাউ বাগানটা দেখা যাচ্ছে, এই ঝাউ বাগানের ওপারেই হচ্ছে সেই ক্যাম্পগুলো। তো আমরা এখন ঝাউ বাগানের মধ্যেই ঢুকবো। দেখো যেই রাস্তাটা দিয়ে আমরা এটা ঢুকছি না, এই সমস্ত রাস্তা দিয়ে কিন্তু ক্যাম্পের সামনে যায়। যে ক্যাম্পগুলোতে সবাই মানে আসে, সেই ক্যাম্পগুলোতে কিন্তু এই রাস্তা দিয়ে যায়। আর ঝাউবনের দেখো ফল ফুটেছে গাছে, আমি তো ফার্স্ট টাইম দেখছি, আমি এর আগে কিন্তু দেখিনি এই ঝাউ গাছের ফল। তোমরা দেখেছো কি না কমেন্ট করে জানিও। শান্ত এই ঝাউবন, এখানটা ভ্রমণ করতে আসলে সকলেরই ভালো লাগবে। আস্তে আস্তে এই লালগঞ্জ, এই নামখানা বা বকখালি টোটাল গ্রামের পরিবেশের মধ্যে ঢুকে গেছি। দেখো গ্রাম বলে কেউ, এই সামনে দিয়ে কিন্তু এই ঘরগুলো পাকা রয়েছে। পুরো বাড়িটা কত সুন্দর লাগছে, গ্রামের বাড়িতে হেভি লাগছে। যেমনটা তোমরা দেখছিলে লালগঞ্জের কিছুটা গ্রাম্য পরিবেশও দেখলাম। আর এখন চলেছি এই লালগঞ্জের যেখানটা আর কি কটেজে যেগুলো থাকে, যারা এসে কটেজে থাকে মানে প্যাকেজের মধ্যে থাকে, সেই কটেজে যাচ্ছি। গ্রামের দুটো পুচকে ছিল, ওরা বলছে যাবে, দেখি নিয়ে আসবে, তো যাই ঘুরে আসি। তো ফাইনালি চলে এসেছি ঘরে বাইরে লালগঞ্জের ইকো ক্যাম্পে। চলো এবার জায়গাটা ঘুরে দেখি আমার ভিতরে কি কি রয়েছে, আর এখানটা খরচা বলতে কীরকম কী রয়েছে। এখানটা ঢুকলে প্রথমে এখানটা খাওয়ার জন্য আলাদা করে জায়গা করা রয়েছে, তারপর হচ্ছে এইখানটায় থাকার জন্য এই টেন্টের মতন করা রয়েছে, এগুলো হয়তো সব বেড টেন্ট। এইখানটা রয়েছে বাথরুম, আচ্ছা, আর এই পাশেও রয়েছে কতগুলো থাকার জন্য টেন্ট করা রয়েছে, এর মধ্যেও কিন্তু মানে বেড টেন্ট আর কি, ভিতরে খাট রয়েছে। এবার আমি এইখানটা কথা বলে নেবো এইখানটারই যে মালিক রয়েছে সেই কাকুর সাথে। কাকু নমস্কার। নমস্কার। বলছি এই যে ঘরে বাইরে হ্যাঁ এই টেন্টে আসলে কীরকম কী খরচা আছে আর থাকার ব্যবস্থা কী আছে তুমি একটু বলে দাও। হ্যাঁ, থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানটা। আমাদের এটা ডবল বেডের রুম, এটা হ্যাঁ এটা।
এটা থাকা খাওয়ার অবস্থায় পার হেড থাকা খাওয়া মিলে 1250 টাকা করে পার হেড। আর আছে ওইটা 4 বেড আছে, এটা বড় রুম আছে, ওইটা 4 বেড, এটা 4 বেড আছে। ওইটা থাকা খাওয়া 1500 টাকা। 1500 টাকা। তোমরা হ্যাঁ। খাবার দিচ্ছ কবেলা? খাওয়া দিচ্ছি 3 বেলা। 3 বেলা খাবার। হ্যাঁ, লাঞ্চ, ডিনার, সকালে ব্রেকফাস্ট এবং সঙ্গে সন্ধ্যার সময় ইভিনিং স্ন্যাক্স। আচ্ছা, ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম এখানটা, 2টো ফোন নাম্বার তোমরা ডেসক্রিপশনেও পেয়ে যাবে কিংবা এখান থেকে নিয়ে নিও। তো এই ছিল 1 রাত 2 দিনের বকখালি ভ্রমণ। শুধু বকখালি না, বকখালির যে নর্মাল সাইট সিনগুলো যেগুলো থাকে, লোকাল সাইট সিন, তার সাথে সাথে লালগঞ্জ ঘুরলাম, প্লাস তোমাদের সামনে তুলে ধরেছিলাম জম্বুদ্বীপের যে বোট রাইডিং, সেটাও তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। তো এখন পুরোপুরি ক্লান্ত, পরপর 2টো ট্রেন আমরা মিস করে নিয়েছি, এখন আর মিস করা যাবে না। এর পরের ট্রেন রয়েছে 7:45 হচ্ছে নামখানা থেকে শিয়ালদা পর্যন্ত, তো সেই ট্রেনটাই ধরবো। তো এখন এইখানটা কিছু সময় কাটিয়ে তারপরে নামখানার উদ্দেশ্যে রওনা দেবো। আর আমাদের টোটোলার সাথে কথা বলাই আছে, আমাদের একদম নামখানা স্টেশন থেকে নামিয়ে দেবে। তো চলো এরপরে নামখানা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো ঘড়ি কাটায় সময় এখন 7:30, আর এই নামখানা থেকেই হচ্ছে 7:40 ট্রেন রয়েছে। সারাদিন এসে ঘোরাঘুরি করলাম, যেহেতু 1 রাত 2 রাতের ট্রিপ ছিল আমাদের। তো ট্রিপটা মোটামুটি ভালোই কমপ্লিট করলাম। আর টোটাল আমার প্রথমে ট্রেন রয়েছে, স্টেশনেও ঢুকলাম, আমার সাথে সাথে ট্রেন ঢুকে গেছে। মোটামুটি 7:35 ট্রেন ঢুকলো, 7:40 ছাড়ার কথা, হয়তো 5-10 মিনিট হয়তো লেট হতে পারে। যাই হোক, 7:40 ট্রেন, তোমরা সেইভাবে এগোবে। আর ট্রেনটা মোটামুটি কিন্তু এখান থেকে ফাঁকাই রয়েছে। তো এই ট্রেন ধরে আমার শিয়ালদার দিকে যাব। সিট রয়েছে টোটাল, এইদিকে আমরা রয়েছে। এই যে এইখান থেকে টোটাল পাড়ি দিতে হবে আমাদের 3 ঘন্টা লাগবে শিয়ালদা যেতে 3 ঘন্টা, ওইখান থেকে প্লাস আরও মোটামুটি 1.5 ঘন্টা বাড়ি যেতে, মোটামুটি 4.5 ঘন্টা 5 ঘন্টার জার্নি করে তারপর আমরা বাড়ি যাব। খুবই যেভাবে এসেছিলাম কষ্ট করতে করতে আবার সেভাবেই বাড়ি যেতে হবে। তো চলো দেখি ট্রেন কটার সময় ছাড়ে। ওখানে থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার জন্য পরপর অনেকগুলো ট্রেন রয়েছে, তবে বিকেলে 4:38 একটা ট্রেন রয়েছে, আর তারপরে হচ্ছে 5:34 একটা ট্রেন। এই 2টো ট্রেন ধরে যদি যেতে পারে তাহলে খুবই ভালো হয়। যেহেতু আমাদের ঘুরে সময় আর পাইনি, তার জন্য আমরা এই ট্রেনটা ধরে যাচ্ছি। 7:50 নামখানা থেকে ট্রেন ছাড়লো শিয়ালদার উদ্দেশ্যে, বেরিয়ে গেল শান্তিপুর লোকাল। যেইভাবে কল্যাণী থেকে ব্লগটা শুরু করেছিলাম সেভাবেই আবার কল্যাণী থেকেই শেষ করছি। এখন বাইরে যাব, বাইরে গিয়ে দেখবো এখানটা হচ্ছে আমাদের টোটো দাঁড়ানো রয়েছে, যেই টোটোওয়ালা দাদাকে বলেছিলাম সেই টোটো দাঁড়ানো রয়েছে। টোটো করে এসে নামলাম একদম আমাদের সেই বটতলায়, যেখান থেকে প্রতিবার জার্নিটা শুরু করি। আর এইখানটায় টোটাল টিম এসে আবার দাঁড়িয়েছি। এবার এক এক করে বলো টোটাল ট্যুর কেমন লাগলো বল। দারুণ, আবার যাবো, আবার যাবে। তোর কেমন লেগেছে বল। সুন্দর লেগেছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা বিপুল বন্ধু কেমন লেগেছে? ভালো লেগেছে, খুব ভালো, ওভারঅল খুব ভালো। ব্যাটারি ভাই কেমন লেগেছে? ফ্যান্টাস্টিক। চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।